এদিকে থানায় হাজিরা চাকরিহারা চিন্ময় মণ্ডলের। বিধাননগর নর্থ থানায় হাজিরা চিন্ময়ের। বিকাশ ভবনের গেট ভাঙচুর সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশি তলবে হাজিরা চাকরিহারা আন্দোলনকারীর। অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, তো বিকাশ ভবনের সামনে যে আন্দোলন হয়েছিল এবং সেখানে কিন্তু লক্ষ্য করা যায় বিকাশ ভবনের সামনে যে গেট ভাঙচুর থেকে শুরু করে সরকারি কর্মচারীদের মারধর থেকে শুরু করে সরকারি যে সম্পত্তি নষ্ট, অন্যদিকে পুলিশকে হেনস্থা মারধরের ঘটনায়, সেই ঘটনায় কিন্তু একেবারে আন্দোলনের অন্যতম যিনি মুখ চিন্ময় মণ্ডল, তাকে আজকে তলব করা হয়েছিল এবং কিছুক্ষণ আগেই তিনি একেবারে বিধাননগর উত্তর থানায় এসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই তদন্ত ভার প্রথমত বিধাননগর উত্তর থানা যখন তদন্তভার নেয়, পরবর্তী ক্ষেত্রে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা তদন্তভার নেয়। কিন্তু সেক্ষেত্রে আন্দোলনকারী যারা ছিলেন, যে মূলত বিকাশ ভবনের সামনে যে পরিস্থিতি হয়েছিল, যারা গোটা ঘটনা একেবারে সামনে ছিলেন এবং তাদের ছবিটা একেবারে স্পষ্ট লক্ষ্য করা গিয়েছিল, তাদেরকে চিহ্নিত করার পরে শুধু তলব করা হয়েছিল। এবং আজকে তেমনই আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য মুখ চিন্ময় মণ্ডল, তাকে ইতিমধ্যেই তলব করা হয়েছিল এবং তিনি সশরীরে কিছুক্ষণ আগে একেবারে বিধাননগর উত্তর থানায় এসেছেন এবং তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেদিনের ঘটনা সম্পর্কে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফুটেজে লক্ষ্য করা গেছিল সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং উস্কানি কারা দিয়েছিল, কিভাবে উস্কানি দেওয়া হয়েছিল, প্ররোচনায় কেন পা দিয়েছিল, এই বিষয় নিয়ে যেমন তার জিজ্ঞাসাবাদ করা হবে, তার পাশাপাশি তিনি জানিয়েছেন গোটা জিজ্ঞাসাবাদ তিনি কিন্তু পুলিশকে তিনি কিন্তু একেবারে সহযোগিতা করবেন, এমনটাই তিনি স্পষ্ট করেছেন। বেশ। 15 থেকে 20,000 টাকা দিলে ভুয়ো পরিচয়পত্র। নাজার থেকে গ্রেফতার লিঙ্কম্যান জাফর আলী। বাংলাদেশে অনুপ্রবেশকারীকে ভুয়ো পরিচয়পত্র। কলকাতায় ধৃত অনুপ্রবেশকারী আজাদ শেখ। আজাদকে জেরা করেই জাফরের হদিশ। রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, আর কি জানা যাচ্ছে? দেখা একেবারে আজাদ শেখকে জিজ্ঞাসাবাদ করার পর এই জাফর আলীর নাম উঠে আসে এবং জাফর আলীকে গত পরশু নেজার থানা থেকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রায় 15 থেকে 20,000 টাকার বিনিময় এই ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে দিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে আর কাকে এরকম ভাবে ভুয়ো পরিচয়পত্র তিনি করিয়ে দিয়েছিলেন বা গোটা প্রক্রিয়া কিভাবে চালাতেন। এর আগেও দেখা গেছে একাধিকবার কলকাতা পুলিশের জালে এরকম ভুয়ো যে পরিচয়পত্র করিয়ে দেওয়ার ক্ষেত্রে মিডিল ম্যানদের তারা গ্রেফতার করেছিল। ইতিমধ্যে প্রায় 69 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেক্ষেত্রে আজাদকে ভারতে ঢুকতে সাহায্য করেছিল জাফর, এবং শুধুই কি আজাদ নাকি আরো বেশ কয়েকজনকে তিনি এরকম ভাবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়েছিল, গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করছে কালীঘাট থানার পুলিশ। বেশ। বালি কোঅপারেটিভ ব্যাংকে ভোটে জয়ী তৃণমূল। 7 বছর পর বালি কোঅপারেটিভ ব্যাংকে ভোট। 62টি আসনের মধ্যে 52 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। 7 বছর পর বালি কোঅপারেটিভ ব্যাংকে ভোট। 62টির মধ্যে 52 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। ছবি দেখাচ্ছি আপনাদের, আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি দেবাশিস সঙ্গে রয়েছেন। দেবাশিস, দেখো, অবশ্যই বলা যেতে পারে যে বালি পুরসভা, হাওড়া পুরসভায় দীর্ঘদিন ভোট হয়নি। সেখানে দাঁড়িয়ে একই রকম ভাবে বালি কোঅপারেটিভ ব্যাংক সহ হাওড়ার একাধিক কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু ভোট হয়নি। অবশেষে ধীরে ধীরে সেই ভোট শুরু হয়েছে এবং বালি কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট, সেই ভোটে কিন্তু ইতিমধ্যেই জয়লাভ করেছে তৃণমূল সমর্থিত 52 জন প্রার্থী। ইতিমধ্যে 62টি আসন থাকলেও, সিট থাকলেও সেখানে 52টি আসনে তাদের নমিনেশন জমা করা হয়েছিল, যাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে 10টি আসনে কিন্তু ভোট হবে। সেখানে বিরোধী রাজনৈতিক দল কয়েকজন তারা প্রার্থী দিতে পেরেছে। ফলে এই ভোট হবে আগামী জুন মাসের শেষের দিকে। তবে ইতিমধ্যেই কিন্তু 62টি আসনের মধ্যেই 52টি আসন জয় করে কার্যত বালি কোঅপারেটিভ ব্যাংকের বেশ নজর থাক। অল্পের জন্য রক্ষা। সিএবি সভাপতি ও তার স্ত্রীর। পুরীতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় সৌরভের দাদা বৌদি। মাঝ সমুদ্রে পর্যটকদের স্পিডবোট উল্টে বিপত্তি। স্পিডবোটে ছিলেন স্নেহাশিস অর্পিতা। স্নেহাশিস সহ 4 জনকে উদ্ধার লাইফ গার্ডে। কথা বলবো ইরন রয় বর্মন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইরন, দেখো, গত শনিবার দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সস্ত্রীক তিনি পুরী যান। সেখানে গিয়ে বিকেলবেলার দিকে তিনি বোটে চাপেন এবং মূলত তিনি বোট রাইড করতে যান এবং তারপরে কিছুক্ষণ পরেই প্রচন্ড হাইটাইট ছিল এবং আবহাওয়া প্রতিকূল থাকায় সেই বোটটি পাল্টি খেয়ে যায়। কোনো রকমে সেখানে থাকা যারা উপস্থিত ছিলেন তারা গিয়ে উদ্ধার করেন এবং যদিও তারপর তাদের তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে যারা উদ্ধার করেছিলেন বা যারা নিয়ে যান এই স্পিড বোট সংক্রান্ত জিনিসগুলোতে, তারা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত নন।
সেক্ষেত্রে কিছুটা হলে সমস্যা হয়েছে, যদিও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে তারা কলকাতা ফিরে এসেছিলেন এবং তারা বিপদ থেকে মুক্ত, পুরোটাই অবশ্যই তাদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। বেশ। ऑलरेडी वहाँ पर थोड़ा सा प्रॉब्लम आया, हम पूछा भी जे देखो ये टाइड हाई टाइड हो गया है, जाना नहीं चाहिए। बोला नहीं नहीं कुछ नहीं होगा, पैसे के लालच में। और जैसे ही अंदर गया मैं कभी अपने ज़िंदगी में इतना बड़ा नहीं देखी वेव, लाइक वो तो कम से कम 10 मंजिले का वेव था। और वो वेव क्योंकि वो और भारी नहीं था, उसमें 10 सीटर अगर रहता, वजन रहता तो शायद तक वो उठ के ऐसे बम्प हो सकता था। और वो पूरा ऐसे पलटा, पूरा हम लोग के ऊपर बोट आ गया। ভারতের প্রথম বিধবা বিবাহ উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটের বাড়িতে। ঐতিহাসিক এই বাড়িকে হেরিটেজ ঘোষণা করতে চায় কলকাতা পুরসভা। সেই মতো প্রস্তাব গিয়েছে হেরিটেজ কনজারভেশন কমিটিতে। উত্তর কলকাতার আমা স্ট্রিট থানা থেকে হাঁটা পথ 48 কৈলাস বোস স্ট্রিট, দোতলা বাড়ি। এই বাড়িতেই দেশের প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ইতিহাস বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। কৈলাস বোস স্ট্রিটের এই বাড়িটিকে তারা হেরিটেজ ঘোষণা করতে চায়। সে মতো প্রস্তাব গিয়েছে হেরিটেজ কনজারভেশন কমিটিতে। যে সকল মনীষীদের নামাঙ্কিত, তাদের স্মৃতি বিজড়িত যে সৌধগুলো আছে, যে বাড়িগুলো আছে, সেগুলো যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি সেদিকেও আমাদের চেষ্টা আছে। অ্যান্ড হেরিটেজ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 2 আর 3 এর বিভিন্ন ভাগ আছে এবং এগুলো নির্দিষ্ট করেন একটা কমিটি আছে। সেই কমিটির কাছে আমরা সেটা পাঠাবার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই বাড়ি জানে ইতিহাস। সালটা 1856। সে বছর বিধবা বিবাহ আইন চালু হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টায় তৈরি হয় এই আইন। বিধবা বিবাহকে পূর্ণ সমর্থন করেছিলেন রাজা রামমোহন রায়ও। হুগলির বাসিন্দা কালীমতী দেবী বিধবা হয়েছিলেন 6 বছর বয়সে। তাঁরই বিয়ে দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতে প্রথম বিধবা বিবাহ। কালীমতী দেবী এবং শ্রীশচন্দ্র বিদ্যারত্নের বিয়ে হয় কৈলাস বোস স্ট্রিটের এই বাড়িতে। এ বাড়ির মালিক ছিলেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। এখন এই বাড়িতে কেউ থাকে না। কুসংস্কারে আচ্ছন্ন সমাজের মধ্যে প্রাণ পুরুষ হিসেবে আবির্ভূত হলেন দুজন, রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর। বিদ্যাসাগর নিজে বলেছিলেন যে আমার জীবনের একটি প্রধান সৎকর্ম হলো বিধবা বিবাহ প্রবর্তন। ঐতিহাসিক ঘটনা বলা যেতে পারে। এইটা কলকাতা কর্পোরেশন হেরিটেজ আখ্যায়িত করেছেন এবং এটা সংরক্ষণের জন্য করেছেন। এটা সাধুবাদ জানাই। এটা তো আমাদের খুবই গর্বের বিষয়। এটা হেরিটেজ করলে তো সাধারণ বাঙালিতে ইতিহাস সম্বন্ধে সকলে জানতে পারবে। এই একেবারে অতীতের যে ইতিহাস, সেই ইতিহাস যাতে সংরক্ষিতভাবে রাখা যায় এবং গোটা দেশবাসীর কাছে তা যাতে তুলে ধরা যায়, এই বিষয়ে কিন্তু উদ্যোগী ভূমিকা পালন করতে চলেছে কলকাতা পৌর নিগম। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।